আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। ঠাকুরগাঁওয়ের নির্বাচনে জনসভায় বলেন তারেক রহমান, বিমানবন্দর চালু ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি। প্রভাবশালীদের নয়, ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। সিলেটের 3 জেলার নির্বাচনী সমাবেশে বললেন ডক্টর শফিকুর রহমান, ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। এবং চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক। এবার বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ রাখার ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি বাংলাদেশ পুনর্গঠন করতে চায় জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার না করে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার, গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। পরে নীলফামারী ও দিনাজপুরের জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। শেখ মামুনের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে, তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। আমাদের নেতা চলে এসেছে। নীলফামারীতে কর্মসংস্থান তৈরি করতে ইপিজেড এর পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। দিতে পারে 12 তারিখ পর্যন্ত।
এরপর বেলা 3:15টার দিকে তারেক রহমানের নানিবাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। বিরামপুরের জনসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার। আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, দিনাজপুর। প্রভাবশালীদের নয়, জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিক রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন আমিরে জামায়াত। জনসভায় অঞ্চলটির 11 দলীয় জোটের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান ডক্টর শফিক রহমান। আরও জানাচ্ছেন জাহেদুল আলম। ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো জোটের সিলেট বিভাগীয় জনসভা। এতে অংশ নিতে সকাল থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল নামে। বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। প্রবাসীদের অবস্থার পরিবর্তন এবং সিলেটে আরও বেশি আন্তর্জাতিক রুটের সরাসরি ফ্লাইট চালুরও ঘোষণা দেন জামাত আমির। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রুট যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারে শফিকুর রহমান বলেন, যেখানে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হয়, সে বাংলাদেশ সবার বাংলাদেশ নয়। 11 দলের জোট এ ধারা পাল্টে দিতে চায়। ডাক্তার শফিক বলেন, এই অঞ্চলের চা থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতে সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, বরং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ, ইজ্জত, জীবনের পাহারাদার হব। এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে, উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জনসভাগুলোয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। আইন সকলের জন্য সমান হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি দল সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত এবং ভারতের দালালি করার চেষ্টা করছে। তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন, চাহিদা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে না। দুপুরে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে 11 দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পুরনো কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ধারণ করে না, তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না। সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ সহ 4 দফা দাবিতে আগামীকাল সকাল 8টা থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা।
এবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান জাহাজ থেকে পণ্য খালাসও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এর আগে দাবি আদায়ে 31 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত 8 ঘণ্টা ও 2 দিন অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এরপর নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল 8 ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। আগামীকাল থেকে বহির্নোঙরে যে অপারেশনাল কার্যক্রম আমাদের হতো সেটিও আমরা বন্ধ ঘোষণা করছি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। সকালে গুরুতর অসুস্থ অবস্থায় দিনাজপুর জেলা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গ্রেফতার হন রমেশ চন্দ্র সেন। এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। সারাদেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। ভোটের মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। জনগণের প্রত্যাশা শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন চান তারা। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় রাত দিন এক করে ভোটারদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন এবার বিএনপি সমর্থিত জোট ও 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদের মধ্যে দেশের বেশিরভাগ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। মেহেরপুর 1 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী মাসুদ অরুণ। জনগণের বিপক্ষে যেই দাঁড়াবে নির্বাচনে আমরা তাদের অবশ্যই প্রতিহত করব। নাটোর 2 আসনে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গাইবান্ধার 5টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা নিয়মিত গণসংযোগ করছেন। কুষ্টিয়া 4 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। শরীয়তপুর 1 আসনে বিএনপি প্রার্থী সাইদ আসলাম গণসংযোগ করেছেন। বগুড়া 6 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর 3 আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। কুড়িগ্রাম 1 আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ঢাকা 19 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় প্রচারণা চালিয়েছেন। একই আসনে প্রচারণা চালিয়েছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং ছাতা প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। ন্যায় ও ইনসাফের কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লা 6 আসনের জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। পাবনা 5 আসনে জামায়াত প্রার্থী মাওলানা ইকবাল হুসাইন ও যশোর 1 আসনে জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এদিকে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই তাদের রাজনীতি। আমরা যদি ইচ্ছা করতাম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বহুত এমপি, মন্ত্রিত্ব, সম্পদ, টাকা, এটা আমাদের জন্য ওয়ান টুর ব্যাপার ছিল। এ সময় পটুয়াখালী 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল হাসান বোখারীকে পরিচয় করিয়ে দেন তিনি। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন রাজবাড়ী 2 আসনের প্রার্থীরা। কৃষি অধ্যুষিত আসনটির বাসিন্দারা বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। এবার আর আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাতে পিছিয়ে থাকা এই আসনের বাসিন্দারা বলছেন, বহুমুখী চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি নাসিম মাহমুদ। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় আসন সংখ্যা হচ্ছে 3টি, আর এই 3টি আসনে বিভিন্ন দলের
মোট 16 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা এবং তাদের কর্মীরাও ছুটছেন বিভিন্ন পাড়া মহল্লায়, ভোটারদের দ্বারে দ্বারে শোনাচ্ছেন বিভিন্ন উন্নয়নের কথা এবং চাইছেন ভোট। বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের মাঝেও বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমি সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, শুধু প্রতীক দেখে নয়, সুখে দুঃখে পাশে থাকবে এবং যার দ্বারা এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখে এমনকি বলা যায় যে জেলার 3টি আসনেই ভোটের লড়াই হবে বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থীদের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জের ভোটের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুর 2 আসনে আছেন প্রতিনিধি SR শফিক স্বপন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি মাদারীপুর 2 আসনের মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র। মাদারীপুর 2 আসনটি মূলত 4,36,222 ভোটের এই আসনে প্রার্থী হয়েছে মোট 10 জন। পদ্মা সেতু নির্মিত হলেও মাদারীপুর 2 আসনে ব্যাপক কোনো উন্নয়ন হয়নি। মাদারীপুরে হয়নি কোনো শিল্প কারখানা, হয়নি মাদারীপুরে একটি মেডিকেল কলেজ। মাদারীপুরের সাধারণ ভোটারদের কাছে আমি যতটুকু জানতে পেরেছি, তারা চাচ্ছেন যে এই প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন এবং নির্বাচিত হয়ে মাদারীপুরে বেকার সমস্যার সমাধানে একটি শিল্প কারখানা গড়ে তুলবেন এবং মাদারীপুরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ চালু করবেন। তারা সেরকম সেই প্রার্থীকেই তারা ভোট দেবেন এবং তারা সেইভাবেই তারা তরুণ ভোটাররা সেইভাবে চিন্তাভাবনা করছেন। এই ছিল আজকে মাদারীপুর 2 আসনে আমার কাছে সর্বশেষ তথ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামে মানিকগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নির্বাচনী উঠান বৈঠকে দলটিতে যোগ দেন তারা। এ সময় যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 শতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন। এসব নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান জামালপুর 1 দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য নাজমুল হক সাইদি। তবে যোগদানকারীরা কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত না বলে মুঠোফোনে দাবি করেছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রিন্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।